আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফাত ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে টুথ রিজর্পশন অ্যান্ড হাইপারসিমেন্টোসিস। চলুন তাহলে শুরু করি। টুথ রিজর্পশন নিয়ে যদি আমরা একটা নর্মাল আইডিয়া নিতে চাই তাহলে দেখতে পাচ্ছি টুথ রিজর্পশন refers to the process in which the structure of a tooth, dentin, cementum or sometimes enamel is broken down and absorbed by the body. এটা কী কারণ হতে পারে? ট্রমা, ইনফ্লামেশন আর সার্টেন ফিজিওলজিক্যাল প্রসেসের কারণ হতে পারে। প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যে রিজর্পশন মেইনলি হয়ে থাকে আমার ডিউরিং চাইল্ডহুড, হোয়েন দ্য প্রাইমারি টিথ আর রিজর্ভ টু মেক দ্য রুম ফর পার্মানেন্ট টিথ। অর্থাৎ যখন আমাদের হচ্ছে ডিসিডোসিসের শেডিং হয় এবং পার্মানেন্টের জন্য ইরাপশন হয়, ওই টাইমটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল রিজর্পশন। আর প্যাথোলজিক্যাল রিজর্পশন বলা হচ্ছে যখন বিভিন্ন ধরনের ইনজুরি, ইনফেকশন বা অন্য কোনো ফ্যাক্টরের কারণে আমাদের হচ্ছে রুট এবং হচ্ছে ক্রাউন দুটোই হচ্ছে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রথমত আমরা যদি বলি আমাদের রয়েছে ইন্টারনাল রিজর্পশন। ইন্টারনাল রিজর্পশনের ক্ষেত্রে মেইনলি বলা হচ্ছে আমাদের সাধারণত পাল্প চেম্বার অথবা হচ্ছে রুট ক্যানেলের মধ্যে এ ধরনের রিজর্পশন হয়ে থাকে এবং কজের ক্ষেত্রে দেখতেছি ক্রনিক ইনফ্লামেশন ও ট্রমা। এবং সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে মেইনলি আমরা রুট ক্যানেল এবং হচ্ছে আমাদের যে পাল্প চেম্বার রয়েছে ওখানে আমরা সিমেট্রিক্যাল কিছু রেডিওলুসেন্সি দেখতে পাই, মানে হচ্ছে কালো কালো এক ধরনের আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। এবং এটা হচ্ছে একটা আইডেন্টিক্যাল অ্যাপিয়ারেন্স হিসেবে আমরা নর্মাল যে তিতের ক্যানেল এবং হচ্ছে যে রিজর্পশনের যে ক্যানেল ওটার মধ্যে আমরা সহজে পার্থক্য বুঝতে পারি। সিমটমসের মধ্যে মেইনলি হচ্ছে আমাদের টুথ ডিসকালেশন থাকে আর হচ্ছে অনেক সময় সেন্সিটিভিটি ক্রিয়েট হয়। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত রুট ক্যানাল থেরাপি ইউজ করে থাকি যখন আমাদের ইন্টারনাল রিজর্পশন হয়ে থাকে। আর এক্সটার্নাল রিজর্পশনের ক্ষেত্রে এটা মেইনলি হচ্ছে আমাদের রুট প্লাস ক্রাউন দুইটাকে ইনভলভ করতে পারে এবং এক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের ট্রমা ট্রিটমেন্টের সময় বা অর্থোডন্টিক বিভিন্ন ধরনের যে হচ্ছে প্রসিডিউর আছে ওগুলো মেনটেন করার সময় পেরিওডন্টাল ডিজিজ অথবা হচ্ছে সিস্টেমিক কোনো কন্ডিশনের সাথে যদি কি থাকে রিলেশন থাকে তাহলে হচ্ছে আমাদের এক্সটার্নাল রিজর্পশন হতে পারে। এক্ষেত্রে আবার এটার হচ্ছে কিছু টাইপস রয়েছে। প্রথমত সারফেস রিজর্পশন, এরপর হচ্ছে ইনফ্লামেটরি রিজর্পশন, এরপর হচ্ছে অ্যানকাইলোসিস বা রিপ্লেসমেন্ট রিজর্পশন। এখন হচ্ছে আলটিমেটলি আমাদের যে বোনটা রয়েছে বোনটার রুট স্ট্রাকচারটাকে রিপ্লেস করার মাধ্যমে আলটিমেটলি ওখানে একটা বনি অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে যাই। এর ফলে আমাদের ফিউশন অফ দ্য বোন এর সাথে টুথের একটা অ্যাপিয়ারেন্স হয়, অর্থাৎ ফিউশন অফ দ্য টুথ টু দ্য বোন। এরপরে বলা হচ্ছে সার্ভাইকাল রিজর্পশন। এটা মেনলি হচ্ছে আমাদের সার্ভাইকাল অফ দ্য টুথের মধ্যে দেখা যায়। ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সাধারণত করে থাকি হচ্ছে এক্স রে, এছাড়া আমরা করে থাকি হচ্ছে সিবিসিটি, যেটার কারণে আমরা আলটিমেটলি অনেক ভালো একটা একুরেট টুথের এক্সটেনশন বা রিজর্পশনের যে এক্সটেনশন ওটা ভালো মতো দেখতে পাই। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি ওভারঅল একটা আইডিয়া নিই তাহলে ইন্টারনাল রিজর্পশন যদি হয় তাহলে রুট ক্যানাল থেরাপি ইউজ করি, আর যদি এক্সটার্নাল রিজর্পশন হয় তাহলে ক্ষেত্রে আমরা কম্বিনেশন ইউজ করতে পারি, যেমন রুট ক্যানাল থেরাপি হতে পারে, সার্জিক্যাল ইন্টারভেনশনও হতে পারে, আবার যদি আমার এক্সট্রাকশন লাগে তাহলে আমরা এক্সট্রাকশনও করে থাকি। আর রিপ্লেসমেন্ট রিজর্পশন বা ইনক্যালোসিস যেটা আছে এক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে এক্সট্রাকশন অথবা হচ্ছে অনেক সময় ইমপ্লান্ট প্রসিডিউরটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। আমরা যদি বইয়ের দিকে একটু দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টুথ ক্যান বি রিজলভড বাই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। তাহলে এখানে হচ্ছে অস্টিওক্লাস্টিক যে অ্যাক্টিভিটিটা রয়েছে ওইটার কারণে আলটিমেটলি আমাদের টুথের যে হচ্ছে রিজর্পশনটা ওইটা হয়ে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে প্রিকারসর সেলস আর প্রেজেন্ট ইন দ্য পিরিওডন্টাল লিগামেন্ট অ্যান্ড ইন দ্য ডেন্টাল পাল্প অ্যান্ড ক্যান বি ট্রিগার্ড টু মাইগ্রেট টু দ্য টুথ সার্ফেস অ্যান্ড ডিফারেন্সিয়েট ইনটু ওডোন্টোক্লাস্ট বাই স্পেসিফিক মেডিয়েটরস। অর্থাৎ কিছু প্রিকারসর সেল যেগুলো হচ্ছে আমাদের লিগামেন্ট এবং ডেন্টাল পাল্পে থাকে ওগুলো হচ্ছে আমাদের মাইগ্রেটরি প্রসেসের মাধ্যমে আলটিমেটলি কী হয় অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিগুলো প্রডিউস করা ইনিশিয়েট করা শুরু করে। ওডোন্টোক্লাস্ট আর অস্টিওক্লাস্ট সেম কথা, যেহেতু টুথ এই ক্ষেত্রে আমরা এটাকে স্পেসিফিকভাবে ওডোন্টোক্লাস্ট বলতেছি। রিজর্ভ অ্যান্ড রিমুভ ডেন্টিন বাই সেম মেকানিজম অ্যাজ অস্টিওক্লাস্ট রিজর্ভ বোন। তো ওডোন্টোক্লাস্টের কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের ডেন্টিনটা রিমুভ হয়ে যায় এবং ডেন্টিনের যে হচ্ছে স্পেসটা বা চেম্বারটা রয়েছে বা যে বর্ডারটা রয়েছে ওটা কি হয় রিজর্পশন করা শুরু হয়। এক্ষেত্রে আমরা যদি ফিগার 6.6 একটু দেখি তাহলে দেখা যাচ্ছে রিজর্পশন অফ ডিউরিং পেরিভিকাল পেরিওডন্টাইটিস। তাহলে দেখা যাচ্ছে একটি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। তাহলে এখানে হচ্ছে একটা অ্যাক্টিভ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, যেটার কারণে আলটিমেটলি আমাদের ইনফ্লামেটরি যে এক্সুডেটগুলো রয়েছে ওগুলো হচ্ছে কী করতেছে আমাদের যে বোনের যে লেয়ার ডেন্টিনের যে লেয়ারটা রয়েছে ওই লেয়ারটাকে আলটিমেটলি কী করে পেনিট্রেট করা শুরু করার মাধ্যমে ডেন্টিনের রিজর্পশন করা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে এই যে লাইন অফ ডিমার্কেশনটা আমরা দেখতে পাই, হ্যাঁ এটাই মেনলি হচ্ছে আমাদের ডেন্টিনের যে রিজর্পশন ওইটাকে ইন্ডিকেট করতেছে। এরপরে বলা হচ্ছে দ্য প্যাটার্ন অফ ইন্টারমিডিয়েন্ট রিজর্পশন অ্যান্ড রিপেয়ার ক্যান অকেশনালি লিড টু অ্যানকাইলোসিস। তাহলে আমাদের আলটিমেটলি রিজর্পশনের একটা ফেট হতে পারে অ্যানকাইলোসিস, যেখানে হচ্ছে আমাদের টুথটা কী হয় বিকামস ফিউজ টু দ্য সারাউন্ডিং বোন, অর্থাৎ বোনের সাথে এটা ফিউজড হয়ে যায়। এবং বলা হচ্ছে অ্যানকাইলোসিস উইল মার্কলি ডিলে শেডিং অফ টিথ অ্যান্ড ইরাপশন অফ দ্য পার্মানেন্ট সাকসেসর। তাহলে এক্ষেত্রে আমাদের
শেডিং অফ দ্য টুথ এবং হচ্ছে পার্মানেন্ট সাকসেস যেটা অপশন, ওটা কী হয়, ডিলে হওয়ার চান্স থাকে, যার কারণে আলটিমেটলি আমাদের অ্যানকাইলোস টুথটা সাবমার্জ করে অ্যালভিওলাস যে হচ্ছে গ্রো আছে ওটার যে নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স ওটাকে বাধাপ্রাপ্ত করে, এবং সাবমার্সড যে হচ্ছে টিথগুলো রয়েছে এক্ষেত্রে আমাদের সার্জিক্যালি রিমুভ করা দরকার হয় যদি আমরা কী করতে চাই, আমাদের পার্মানেন্ট সাকসেস ইরেকশনটাকে নর্মালি ঠিক রাখতে চাই। এরপরে বলা হচ্ছে রিজার্ভশন অফ দ্য ডিসিডুয়াস টিথ, অর্থাৎ ডিসিডুয়াস টিথের ক্ষেত্রে কী ধরনের এক্সপ্রেশন আমরা দেখতে পাই, বলেছেন দ্য সাইক্লিক্যাল নেচার অফ রিজার্ভশন কজেস দ্য লুজনেস অফ দ্য টিথ টু ভেরি বিফোর দেয়ার শেড, অর্থাৎ রিজার্ভশনের কারণে আলটিমেটলি আমাদের ডিসিডুয়াস টিথের ক্ষেত্রে কী দেখা যায়, লুজেনিং অফ দ্য টুথ দেখা যায়, হ্যাঁ, যার কারণে হচ্ছে এটা শেডিং হওয়ার আগে আলটিমেটলি কী হয়, অনেক সময় হচ্ছে আমাদের এক্সট্রাকশনের দরকার হয়, হ্যাঁ, বা অনেক সময় বিভিন্ন কারণে এটা হচ্ছে যে এলভিওলাস বা হচ্ছে জিঞ্জিভাল যে সফট টিস্যু রয়েছে ওখানে অনেক সময় ট্রমা করতে পারে। এক্ষেত্রে বলেছে দ্য মেইন কমপ্লিকেশনস অফ রিজার্ভশন অফ ডিসিডুয়াস টিথ ইজ অ্যানকাইলোসিস অ্যান্ড সাবমার্জ, হ্যাঁ, এখানেও সেম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফেট হচ্ছে কি অ্যানকাইলোসিস অথবা হচ্ছে কি সাবমার্জেন্স। এরপর বলা হচ্ছে অকেশনালি দ্য রিজার্ভশন ফ্রম দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য রুট কাটস অফ এ ফ্র্যাগমেন্ট দ্যাট রিমেইনস বারিড, দিস ক্যান আইদার বি রিজলভড অর মে ইভেনচুয়ালি এক্সফোলিয়েট লাইক এ স্মল সিকুস্ট্রাম অফ বোন, অর্থাৎ বলা হচ্ছে অনেক সময় এই রিজার্ভশনের কারণে আলটিমেটলি আমাদের এক ধরনের ফ্র্যাগমেন্ট আমরা দেখতে পাই, ওই ফ্র্যাগমেন্টটা হচ্ছে আমাদের একটা স্মল সিকুস্ট্রাম অফ বোনের মতো করে থাকে, যেটা হচ্ছে আমাদের কী করে ফেলতে হয়, আলটিমেটলি হচ্ছে এক্সফোলিয়েশন করে ফেলতে হয়। এক্সফোলিয়েশন মানে হচ্ছে আমরা ওই জিনিসটাকে হচ্ছে কী করি, সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে আমরা রিমুভ করার চেষ্টা করি। এরপরে বলা হচ্ছে রিজার্ভশন অফ দ্য পার্মানেন্ট টিথ, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বিভিন্ন ধরনের কজের কথা বলা হচ্ছে পার্মানেন্ট টিথের ক্ষেত্রে। আমরা যদি বক্স 6.2 যেটা রয়েছে ওটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে বক্সের মধ্যে আমরা দেখতে পাই দ্য ইম্পর্টেন্স কজেস অফ রিজার্ভশন অফ পার্মানেন্ট টিথ, তাহলে পার্মানেন্ট টিথের ক্ষেত্রে আমাদের রিজার্ভশনের যে কজগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কি পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস, খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে আমাদের ইম্প্যাক্টেড টিথ, যেটার কারণে আমাদের হচ্ছে অ্যাডজাসেন্ট টিথের রুটের যে হচ্ছে এক্সটেনশন সেটা কী হয়, বাধাগ্রস্ত হয় এবং অনেক সময় কী হয় রুটের মধ্যে রিজার্ভশন দেখা যায়। এরপরে বলা হচ্ছে আনইনহার্টেড টুথ ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার্স দিস মে আন্ডারগো রিজার্ভশন অর হাইপারসিমেন্টোসিস অর বোথ, ঠিক আছে। তাহলে মূল কথা হচ্ছে কি আমার আনইনহার্টেড টুথ যখন হিরাশন প্রসিডিওরে ফলো করে তখন এক্ষেত্রে এটা রিজার্ভশন যেতে পারে, অথবা হচ্ছে হাইপারসিমেন্টোসিসের মধ্যে ফিচারও আমরা পেয়ে থাকি। এবার বলা হচ্ছে রিপ্লান্টেড টিথ, যেটা আলটিমেটলি কী হয় অনেক সময় রিজার্ভশন করে থাকে, এরপর অনেক সময় সিস্ট বা নিওপ্লাজমের কারণে যদি প্রেশার হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে কি টু রিজার্ভশন, এছাড়া ইডিওপ্যাথিক যে কোনো ধরনের কজের কারণে হতে পারে। এরপরে বলা হচ্ছে দেয়ার আর ভেরিয়াস কজেস, দ্য মোস্ট কমন কজেস তো আমরা বলে ফেললাম। এ মাইনর ডিগ্রি অফ ইমপ্লিমেন্টারি রিজার্ভশন ইজ কমন অন রুট অ্যাপাইসিস অ্যাসোসিয়েটেড উইথ পেরিয়াপিক্যাল গ্র্যানুলোমা, তার অনেক সময় যদি এখানে কী হয় পেরিয়াপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন হয় বা পেরিয়াপিক্যাল যদি আমরা অ্যাপসেসের কোনো ফিচার পেয়ে থাকি তাহলে এক্ষেত্রে আমাদের ইনফ্ল্যামেটরি রিজার্ভশন হওয়ার চান্স থাকে। এরপরে বলা হচ্ছে রিজার্ভশন অফ টিথ বাই ল্যাশন সাচ এ টিউমার এন্ড সিস্ট সেট টু ইন্ডিকেট দ্য ম্যালিগনেন্সি, তাহলে এক্ষেত্রে আমাদের টিউমার সিস্ট কোনো ধরনের ম্যালিগনেন্ট চেঞ্জ দেখাচ্ছে কিনা ওটা আমরা অনেক সময় বিবেচনায় রাখি। দ্য কোয়ালিটি অফ রিজার্ভশন ইজ মোর ইম্পর্টেন্ট ইন ডিফাইনিং এ পসিবল ম্যালিগনেন্ট নিউপ্লাজম, তাহলে আমাদের যে কোয়ালিটি অফ রিজার্ভশন এটার উপর ডিপেন্ড করে আমাদের কী হয় ম্যালিগনেন্ট নিউপ্লাজমের যে ডিগ্রিটা বা যে পসিবিলিটি ওটা আমরা মেজার করার একটা ইন্ডিকেটর হিসেবে পাই। পাশাপাশি বলা হচ্ছে রিজার্ভশন বাই ম্যালিগনেন্ট নিউপ্লাজম ইজ টাইপিক্যালি রেপিড ইরেগুলার অ্যান্ড ডেসক্রাইবড এস মথিটেন রেডিওগ্রাফিক্যালি, তাহলে আমরা হচ্ছে একটা মথিটেন অ্যাপিয়ারেন্স পেয়ে যাই, যেটা হচ্ছে আমরা অস্টিওমাইলাইটিসের যে ফিচার ওখানে অনেক সময় পেয়ে থাকি, হ্যাঁ, এক্ষেত্রে আলটিমেটলি কী হয় আমাদের বোনের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল ইনভার্সনের কারণে আলটিমেটলি বোনের মধ্যে বিভিন্ন ধরনের স্ক্লেরোসিসের ফিচার আমরা পেয়ে থাকি, হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন টপিকটি পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। এছাড়া বলা হচ্ছে ইমেচিওর পার্মানেন্ট টিথ আর রিজলভড মোর কুইকলি বিকজ দ্য ডেন্টিন ইজ লেস হেভিলি মিনারেলাইজড অ্যান্ড দ্য ডেন্টিন অ্যারাউন্ড ওপেন অ্যাপাইসিস ইজ ভেরি থিন, অর্থাৎ আমাদের যে ইমেচিওর পার্মানেন্ট টিথটা রয়েছে বা ইরাপ্টিং স্টেজে রয়েছে এরা খুব তাড়াতাড়ি রিজার্ভশন হওয়ার চান্স থাকে, কেন, কারণ এদের যে ডেন্টিন রয়েছে এটা কি থাকে হেভিলি মিনারেলাইজ থাকে, এবং যে হচ্ছে এপিক্যাল যে ডেন্টিন রয়েছে বা ওপেন অ্যাপাইসিস রয়েছে ওখানে ডেন্টিনের যে লেয়ারটা বা ম্যাট্রিক্সটা ওটা কী থাকে থিন থাকে। বলা হচ্ছে সিমেন্টিয়াম ইজ মোস্ট রেডিলি রিজলভড হোয়ার ইজ এনামেল ইজ মোস্ট রেজিস্ট্যান্ট টিস্যু বাট সামটাইমস দ্য ক্রাউন অফ এন ইম্প্যাক্টেড টুথ মে বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড অলদো ইট টেক্স মেনি ইয়ার্স, তাহলে বলা হচ্ছে আমাদের মেইনলি সবচেয়ে যে রিজার্ভশনটা দেখা যায় এটা হচ্ছে সিমেন্টাম পোর্শনে, এরপর ডেন্টিন পোর্শনে, এরপর হচ্ছে কি আমার এনামেল পোর্শনে। এবার আমরা যদি 6.7 ফিগারটা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে গ্রস রুট রিজার্ভশন ডিউ টু কি অ্যান আনইরাপ্টেড ক্যানাইন, তাহলে একটা আনইরাপ্টেড ক্যানাইনের কারণে আলটিমেটলি আমাদের কি হচ্ছে একটা ইনসিসরের যে রুট পোর্শনটা রয়েছে ওখানে আমরা গ্রস রুট রিজার্ভশন দেখতে পাচ্ছি।
এরপরে বলা হচ্ছে 6.8 এর মধ্যে যদি আমরা দেখি ফিগার, তাহলে দেখা যাচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স অফ দ্য রুট অ্যাপেক্স ইনডিউস বাই পেরিফেরাল পেরিওডন্টাইটিস। তাহলে পেরিফেরাল পেরিওডন্টাইটিসের একটা ফিচার আমরা দেখতে পাই রুটের এপিসে। এটার কারণে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যে রুট রিসেপশন, এটা আমরা রেডিওগ্রাফির মধ্যে ভালো মতো বুঝতে পারতেছি। আমাদের যে এপিক্যাল ফোরামিনা বা রুটে যে হচ্ছে আমাদের এপিক্যাল যে এই থার্ড অংশটা হচ্ছে কি হয়ে গিয়েছে, আমাদের অলরেডি রিজলভ হয়ে গিয়েছে। এরপর 6.9 ফিগার যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে দ্য ক্রাউন্স আর হলোড আউট অ্যান্ড লিটল মোর দেন দ্য নামেল অফ দ্য আপার মোলার রিমেন্স। অর্থাৎ আনইরাপ্টেড থার্ড মোলারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের ক্রাউনের মধ্যে আমরা একটা রেডিওলুসেন একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটার কারণে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, রিজপশনের একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি। এক্সটার্নাল রিজপশন না হলেও একটা ইন্টারনাল রিজপশনের যে ফিচার, এই ফিচারটা আমরা দেখতে পাচ্ছি। একটা হোলোড একটা অ্যাপিয়ারেন্স এখানে আমরা পাচ্ছি। এরপরে আমরা যদি 6.10 যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে রুটের যে হচ্ছে ফার্স্ট হাফ, যে হাফের মধ্যে দেখা যাচ্ছে একটা হোল ওভার রেডিওলুসেন একটা স্পেস। এটা কেন হয়েছে, মেইনলি বলা হচ্ছে রিজপশন এফেক্টস দ্য রুটস অফ 3 লোয়ার ইনসিসর। তাহলে এটা হচ্ছে একটা ইডিওপ্যাথিক কজ। হ্যাঁ, ইডিওপ্যাথিক কজ হিসেবে বলা হচ্ছে, মানে স্পেসিফিক কোনো ধরনের কজটাকে আমরা হচ্ছে এখানে কি করতে পারিনি, ডিফেন্ড করতে পারিনি। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি ইডিওপ্যাথিক রিজপশনের ক্ষেত্রে, তাহলে বলা হচ্ছে আমরা যদি ক্লিনিক্যালি দেখি, তাহলে একটা পিং স্পট আমরা পেয়ে থাকি, যেখানে হচ্ছে আমাদের বাসকুলার যে পাল্পটা আছে, এই পাল্পটা ভিজিবল থাকে থ্রু দ্য অ্যানামাল ওভারলাইং দ্য রিজর্ভ ডেন্টিন। অর্থাৎ অনেক সময় হচ্ছে পিঙ্ক স্পট দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বাসকুলার পাল্পের অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই, এবং এক্ষেত্রে ডেন্টিন এবং অ্যানামাল যে সার্ফেসটা, এটা অনেকটা ক্ষয়ে যায় এবং থিন হয়ে যায়। এ পিঙ্ক স্পট সেন্ট্রালি ইন দ্য ক্রাউন সাজেস্ট ইন্টারনাল রিজপশন। তাহলে আমার যদি কি হয়, কোনো একটা ক্রাউনের সেন্ট্রাল যদি কোনো পিঙ্ক স্পট থাকে, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল রিজপশন একটা ফিচার হিসেবে শো করে। ওয়ান ক্লোজ টু দ্য জিঞ্জাভাল মার্জিন সাজেস্ট এক্সটার্নাল রিজপশন। তাহলে এটা একটা ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক, যেখানে বলা হচ্ছে আমরা যদি জিঞ্জাভাল মার্জিন আমরা যদি কোনো ধরনের কি দেখি স্পট দেখি, তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল রিজপশন ফিচার হতে পারে। আর যদি আমরা ক্রাউনের মধ্যে যদি কোনো পিঙ্ক স্পট দেখি, ওই পিঙ্ক স্পটটা হচ্ছে আলটিমেটলি আমাদের ইন্টারনাল রিজপশন একটা ফিচার হতে পারে। এরপর বলা হচ্ছে ইন্টারনাল রিজপশন। ইন্টারনাল রিজপশন মানে হচ্ছে কি, এটা কোথায় হয়, পাল্পের ভেতরে হয়, যেটা হচ্ছে আমরা লোকালাইজ থাকার চেষ্টা করে, ঠিক আছে। এবং এক্ষেত্রে ওয়েল রাউন্ড এরিয়া অফ রেডিওলেন্স আমরা পেয়ে থাকি মেইনলি আমাদের মিড রুট পোর্শন অথবা ক্রাউনের মধ্যে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম রুটিন রেডিওগ্রাফির মাধ্যমে আমরা কী করি, কস্টটাকে ইভালুয়েট করি। এক্ষেত্রে বলা হচ্ছে ট্রিটমেন্ট টু রিমুভ দ্য পাল্প অ্যান্ড ফিল দ্য রুট বিফোর টু মাচ ডেন্টিন ইজ লস্ট অ্যান্ড দ্য রুট ইজ ফুরাডেড অর দ্য ক্রাউন ইজ ফ্র্যাকচার। মানে আলটিমেটলি আমরা এক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্টটাকে ফলো করার চেষ্টা করি। আর এক্সটার্নাল রিজপশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হচ্ছে লিমিটেড এরিয়া অফ ফ্রুট ইজ অ্যাটাকড ফ্রম ইটস এক্সটার্নাল সার্ফেস নিয়ার দ্য এমিলোসিমেন্টাল জাংশন। তাহলে আমার কোন জাংশনে মেনলি এক্সটার্নাল আমরা ফিচারটা পেয়ে থাকি, এটা হচ্ছে এমিলোসিমেন্টাল জাংশনের ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে আমরা যদি 6.11 যে ফিগারটা রয়েছে, এই ফিগার যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে কি আমার অ্যানামেল এবং সিমেন্টামের হচ্ছে একটা জাংশন, যেখানে হচ্ছে আলটিমেটলি এক্সটার্নাল রিজপশনের ফিচারটা আমরা ক্লিনিক্যালি ইভালুয়েট করতে পারছি। এরপরে বলা হচ্ছে অনেক সময় এই যে এক্সটার্নাল রিজপশন, এটা কী করে আমার পাল্পের মধ্যেও পেনিট্রেট করা শুরু করে, এবং এক্ষেত্রে ভেরি তিন ব্যান্ড অফ সার্কাম পাল্পাল ডেন্টিন মে বি প্রিজার্ভ। তাহলে এক্ষেত্রে বলেছে অনেক সময় ডেন্টিনের একটা লেয়ার আমরা পেয়ে থাকি, তবে এটা ভালো মতো কী করা যায় না, আমার হচ্ছে ইভালুয়েট করা যায় না, বা আমরা রেডিওগ্রাফিক্যালি বা ক্লিনিক্যালি এটা তেমন একটা দেখতে পাই না। বাট ইফ দ্য রিজপশন ডিফেক্ট কমিউনিকেটস উইথ দ্য পকেট অর দ্য ক্রেবাইস স্পেকট্রাম এন্টার দ্য পাল্প। তাহলে বলা হচ্ছে কোনো কারণে যদি এখানে পকেট ফর্মেশন হয় বা যদি মাইক্রোবিয়াল অর্গানিজমে যদি এন্টার হয়, তাহলে আলটিমেটলি কী করে পালপারিস হওয়ার একটা অনেক বড় চান্স ক্রিয়েট করে। জেনারেলাইজড রিজপশন ইউজুয়ালি স্টার্টস আইদার অ্যাট দ্য এমিনোডেন্টাল জাংশন অর নিয়ার দ্য অ্যাপেক্স। তাহলে আলটিমেটলি আমাদের জেনারেলাইজড যে রিজপশন, এটা কোথায় হওয়ার চান্স থাকে, ডেন্টিনো এনামেল জাংশনে অথবা হচ্ছে আমাদের অ্যাপেক্সে, মানে দুইটা জায়গা হওয়ার চান্স থাকে। একটা হচ্ছে আমাদের যে ডেন্টিন এবং এনামেলের যে জাংশনটা রয়েছে, ওই জাংশনে, অথবা হচ্ছে রুটে যে অ্যাপেক্সে, ওখানে হওয়ার চান্স থাকে। তাহলে এক্ষেত্রে আমরা একটা ফিচারের যদি দেখি 6.12, এখানে বলা হচ্ছে ইডিওপ্যাথিক এক্সটার্নাল রিজপশন, যেখানে হচ্ছে একটা আমরা কি দেখতে পাচ্ছি যে লোকালাইজড এরিয়া হচ্ছে ডেন্টিন ডিস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে। এবং এক্ষেত্রে যে পার্পলিশ যেগুলো ফিচার আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি আমার ফিল্ড উইথ ফাইব্রাস টিস্যু কন্টেনিং সাম ইনফ্ল্যামেটরি সেল সুপারফিশিয়ালি। এরপরে আমরা 6.14 ফিগারটা যদি দেখি, তাহলে পিঙ্ক স্পটে যে আমার হচ্ছে জিঞ্জাভাল মার্জিন বরাবর, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল রিজপশনের ফিচার। এরপর বলা হচ্ছে দ্য লস টিস্যু ইজ পার্শিয়ালি রিপেয়ার্ড বাই বোন লাইক টিস্যু। তাহলে অর্থাৎ বলা হচ্ছে যদি জেনারেলাইজড রিজপশনের একটা ফিচার থাকে, অনেক সময় আমরা কি করতে পারি, এখানে বোন গ্রাফটিংয়ের
মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে রিপেয়ার করার চেষ্টা করতে পারি। A minor degree of external resorption is common around the apex following orthodontic treatment, particularly when fixed appliances are used to move the root apex or high force are used. বড় ছোট ট্রিটমেন্টে আমরা যদি কি করি, হাই ফোর্স ইউজ করি বা ফিক্স অ্যাপ্লায়েন্স ইউজ করি বা রিপিট এক্সপানশন করার চেষ্টা করি কোনো ধরনের তুতের ডিস্টালাইজেশন বা হচ্ছে আপরাইট, তাহলে এক্ষেত্রে আমাদের কী হওয়ার চান্স থাকে, মাইনর ডিগ্রি অফ এক্সটার্নাল রিজর্পশন হওয়ার চান্স থাকে। এরপর বলা হচ্ছে রিপ্লেসমেন্ট রিজর্পশন। এখানে বলা হচ্ছে কি এ ফর্ম অফ স্লো প্রোগ্রেস এক্সটার্নাল রিজর্পশন ইন হুইচ টুথ ইজ গ্রাজুয়ালি রিপ্লেসড বাই বোন। ওই যে অ্যানকাইলোসিস যে আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগে, এটার একটা নাম হচ্ছে কি রিপ্লেসমেন্ট রিজর্পশন। তাহলে এখানে বলা হচ্ছে কি দিস ক্যান বি ট্রিটেড বাই ইউজিং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ড্রেসিং ইফ দ্য রিজর্পশন ইজ এপিক্যাল। তাহলে এপিক্যাল যদি এই ধরনের রিজর্পশন থাকে তাহলে আমরা কি করতে পারি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ড্রেসিং করার চেষ্টা করতে পারি। এবং এই যে রিপ্লেসমেন্ট রিজর্পশনটা আলটিমেটলি আমার লাক্সেশন, ইনজুরিস, অ্যাভালশন, রিইমপ্লান্টেশন এবং অ্যানকাইলোসিস এই ধরনের কিছু সিকোয়েন্সিয়াল ইনসিডেন্সকে ফলো করে। এরপরে বলা হচ্ছে ইফ মোর দেন এ স্মল এরিয়া অফ রুট অ্যাপাইসেস ইজ ইনভলভ বাই দ্য অ্যানকাইলোসিস দ্য টুথ ইফেক্টিভলি বিকামস পার্ট অফ দ্য বোন। অর্থাৎ আমাদের রুট সার্ফেস যদি কী হয় অ্যানকাইলোসিস হওয়ার চান্স থাকে, তাহলে আলটিমেটলি কী হয়, এটা বোনের সাথে ফিউজ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। রিপ্লেসমেন্ট রিজর্পশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানকাইলোসিস। তাহলে এখানে বলাই হচ্ছে অলওয়েজ কী থাকে, অ্যানকাইলোসিসের সাথে আমার রিপ্লেসমেন্ট রিজর্পশনটা অ্যাসোসিয়েটেড থাকে। টিথ হ্যাভ অ্যান অ্যাবনর্মাল পারকাসিভ নোট, নো মোবিলিটি অ্যান্ড লস অফ লেমিনাডোরা অ্যান্ড পেরিওডন্টাল লিগামেন্ট রেডিওগ্রাফিক্যালি। অর্থাৎ কোনো ধরনের আমরা পারকাশন নোটে আমরা একটা পাই না, পাইলে হচ্ছে আমরা সাউন্ডটা হচ্ছে ঠিকমতো ইভালুয়েট করতে পারি না। এরপরে হচ্ছে মোবিলিটি তো পাই না। আমরা যদি রেডিওগ্রাফি দেখি দেখা যাবে যে আমাদের লেমিনাডোরার অ্যাপিয়ারেন্সটা নাই, পাশাপাশি পেরিওডন্টাল লিগামেন্টটাও হচ্ছে কি আলটিমেটলি লস হওয়ার একটা অনেক বড় চান্স থাকে। এবার আমরা যদি হাইপার সিমেন্টোসিস নিয়ে একটু পড়ার চেষ্টা করি, হাইপার সিমেন্টোসিসটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের হাইপার সিমেন্টোসিসের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে অ্যান অ্যাবনর্মাল থিকেনিং অর ওভার প্রোডাকশন অফ সিমেন্টাম অন দ্য রুটস অফ দ্য টিথ। অর্থাৎ এখানে আমরা লোকেশনটা ডেফিনেশন থেকেই পেয়ে যাচ্ছি। বলা হচ্ছে আলটিমেটলি আমাদের রুট টিপ বা অ্যাপেক্সের মধ্যে কী হয়, হাইপার সিমেন্টোসিসটা হওয়ার চান্স থাকে। এবং আমরা যদি রেডিওগ্রাফিক্যালি দেখতে চাই তাহলে বলা হচ্ছে থিক এন্ড রোড আউটলাইন দেখা যায় উইথ অ্যান ইনক্রিজ ইন রোড মাস, অর্থাৎ একটা রেডিও ওপাসিটি আমরা দেখতে পাই। আর কজেসের ক্ষেত্রে কিছু লোকাল ফ্যাক্টর থাকে, কিছু সিস্টেমিক ফ্যাক্টর থাকে। লোকাল ফ্যাক্টর হচ্ছে আমাদের যদি কোনো কারণে পেরিওডন্টাল ইনফ্লামেশন হয়, ট্রমা হয়, অথবা হচ্ছে কি অক্লোশাল হচ্ছে আমার এডুকেট বাইটিং ফোর্সের কারণে। আর সিস্টেমিক ফ্যাক্টরসের ক্ষেত্রে মেইনলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাগেজ ডিজিজ, খুবই কমন ফিচার আমরা পেয়ে থাকি প্যাগেজ ডিজিজের মধ্যে, এটা হচ্ছে হাইপার সিমেন্টোসিস। এছাড়া রয়েছে অ্যাক্রোমেগালি, অথবা রয়েছে কি আমার হাইপার থাইরয়েডিজম। এরপরে বলা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে, আলটিমেটলি আমরা রেডিওগ্রাফ ইভালুয়েট করার পর এটাকে পেয়ে থাকি। এবং অনেক সময় এটার কারণে আমাদের টুথ এক্সট্রাকশন করার কি হয় না, সম্ভব হয় না। এবং হচ্ছে আমাদের ইনক্রিজ থিকনেস অফ রুটের কারণে আলটিমেটলি আমাদের টুথ যদি কোনো কারণে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা বিভিন্ন ধরনের মুভমেন্টের যদি দরকার হয়, এক্ষেত্রে মুভমেন্ট করা পসিবল হয় না। এবার আমরা যদি বইয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য পজিশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ সিমেন্টাম ইজ নট আনকমন অ্যান্ড হ্যাজ সেপারেল পসিবল কজেস। অর্থাৎ বলা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ সিমেন্টাম হচ্ছে বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যদি কারণগুলো দেখি তাহলে প্রথমে বলা হচ্ছে এজিং প্রসিডিওর। হ্যাঁ, ওখানে তো আমরা লোকাল এবং সিস্টেমিক পড়েছি। তবে আমরা যদি বইয়ের অনুসারে পড়তে চাই তাহলে বইয়ের মধ্যে কিছু ফ্যাক্টর বা কজগুলোকে বলা হচ্ছে এজিং, এরপরে বলা হচ্ছে ওই যে বাইটিং ফোর্স বা অক্লোশাল লোড, এরপর হচ্ছে ওভার ইরাপশন অফ দ্য টুথের কারণে, তারপর বলা হচ্ছে পেরিফেরাল পেরিওডন্টাইটিস, খুব কমন একটা কজ, ঠিক আছে, কিন্তু যদিও মাইনর অ্যামাউন্টে হয়। এরপরে বলা হচ্ছে ফাংশনলেস অর আনইরাপ্টেড টিথ, ঠিক আছে। তাহলে আমার আনইরাপ্টেডের ক্ষেত্রে এই ধরনের হাইপার সিমেন্টোসিস ফিচার আমরা পেয়ে থাকি। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাগেজ ডিজিজ, ঠিক আছে, যেখানের মধ্যে কি দেখা যায় আমাদের আলটিমেটলি মোজাইক প্যাটার্নে আমরা কি দেখতে পাই, ইরেগুলার মাস অফ সিমেন্টাম দেখতে পাই। এছাড়াও সিমেন্টোব্লাস্টোমা বা সিমেন্টোসিস ডিসপ্লেসিয়ার ক্ষেত্রেও এই ধরনের ফিচার আমরা পেয়ে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপার সিমেন্টোসিস ইন প্যাগেজ ডিজিজ। তাহলে আমরা এই যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটা ইরেগুলার ক্র্যাগি মাস, হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে ইরেগুলার একটা ক্র্যাগি মাস অফ বোন লাইক সিমেন্টাম আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের রেগুলার রুট এপিসেসের নিচে অনেক স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের এই পুরো যে স্পেসটা রয়েছে এটা হচ্ছে মেইনলি আমার রুটের যে নর্মাল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এটা ঠিক নিচে হচ্ছে এই যে পুরো জিনিসটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের হাইপার সিমেন্টোসিসের কারণে ফর্মেশন হয়েছে। এরপরে বলা হচ্ছে if hypersemenosis grows as in package disease, extraction mode become difficult.
তাহলে আলটিমেটলি অনেক সময় এটার কারণে কী হয়, আমাদের এক্সট্রাকশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, দ্য পেরন্ডাল লিগামেন্ট স্পেস অ্যান্ড লেমিনার ডোরা ইজ ইনটেক্ট অ্যারাউন্ড দ্য সিমেন্টাম, হাইপারসিমেন্টোসিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যানকাইলোসিস। তাহলে আমাদের এখানে ডিফারেন্সিয়েট করাটা একটু জানতে হবে, কারণ অনেক সময় এগুলো কী করে আমাদের হচ্ছে মানে কোরিলেট করতে গিয়ে অনেক সময় মিসম্যাচ হওয়ার চান্স থাকে। যেমন হাইপারসিমেন্টোসিস কিন্তু কি না, আমার অ্যানকাইলোসিসের সাথে কখনো অ্যাসোসিয়েটেড না। এরপরে বলা হচ্ছে the cementoblastoma is a benign neoplasm of cementoblast that can appear like hypercementosis radiographically, but there is no root resorption. অর্থাৎ আমরা যদি হাইপারসিমেন্টোসিস থেকে সিমেন্টোব্লাস্টোমাটাকে যদি কি করতে চাই, আমরা ডিস্টিংক্ট করতে চাই বা আলাদা করতে চাই, তাহলে আমরা এখানে দেখবো যে কোনো ধরনের রুট রিজর্পশন আমরা ফিচার পাবো না সিমেন্টোব্লাস্টোমার ক্ষেত্রে। ঠিক আছে, আর সিমেন্টোসিস ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে আলটিমেটলি কি দেখা যায়, আমার হচ্ছে কিছু ডিস্টিংক্ট ফিচার আমরা দেখতে পাই, যেখানে সিমেন্টোসিসের মতো বিভিন্ন ধরনের থিকেন বা রেডিওপাসিটি বা হচ্ছে আমাদের যে মোজাইক প্যাটার্নের আমরা হচ্ছে থিকেনিং দেখি, রুট অ্যাপাইসিসে এই ধরনের ফিচারগুলো আমরা পাই না। এরপরে বলা হচ্ছে কনক্রিসেন্স। কনক্রিসেন্স মানে হচ্ছে এটা একটা হাইপারসিমেন্টোসিস টাইপ, যেখানে হচ্ছে আলটিমেটলি আমাদের ফিউশন হয় রুটের পাশাপাশি দুটো তিতের মধ্যে। আমরা যদি ফিগার দেখার চেষ্টা করি, তাহলে ফিগারে আমরা দেখতে পাচ্ছি টু আপার মোলার্স ফিউজ টুগেদার বাই সিমেন্ট। তাহলে এই যে সিমেন্টামের মাধ্যমে আমাদের অ্যাডজাসেন্ট তিতের মধ্যে কী হয়ে গেছে, একটা ফিউজড আমরা দেখতে পাচ্ছি, এই যেটাকে বলা হচ্ছে কনক্রিসেন্স। হ্যাঁ, এটা যদি আমরা হচ্ছে গিয়াতে দেখি হিস্টোলজিক্যাল ইভ্যালুয়েশনে, তাহলে দেখা যাচ্ছে হিস্টোলজিক্যাল সেকশন অফ ফিউজ টিথ রিভিলস দ্যাট দ্য টিথ আর জয়েন্ট বাই সিমেন্টাম নট দ্য ডেন্টিন। তাহলে এই যে আমাদের এই যে পোর্শনটা, এটা আলটিমেটলি আমাদের সিমেন্টামের মাধ্যমে কী হয়ে আছে, ফিউজড হয়ে আছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, কনক্রিসেন্স আলটিমেটলি আমাদের কী হয়, সিমেন্টাম ফিউজড হয়, হ্যাঁ, নট দ্য ডেন্টিন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আমাদের যে বাকি টপিক রয়েছে ওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।